নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমেই চলুন এফআইআই এবং ডিআইআই এদের যে ডেটা সেটা একবার দেখে নিই। এই আজকের দিনে এই এফআইআই এরাই ভারতীয় মার্কেটে ফিরে এসেছে। ৩,৪৮৩ কোটি টাকা শেয়ার এই এফআইআই এর তরফ থেকে কেনা হয়েছে এবং সেখানেই ডিআইআই এরা বিক্রি করেছে প্রায় ১৩০০ কোটির কাছাকাছি শেয়ার। এর আগে এই এফআইআইরা ক্যাশ মার্কেটে টানা দুদিন বিক্রি করেছিল এবং তারপরে আজকের দিনে এই যে বাইং সেটা কিন্তু এই সেলিংগুলোর থেকে অনেকটাই বেশি রয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি ফিউচার অ্যান্ড অপশন মার্কেটের কথা বলি, এইখানেও দেখতে পাচ্ছেন এই যে ইন্ডেক্স ফিউচার এইখানেই ৬৮৬ কোটি টাকার বাইং এসেছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে স্টক ফিউচার এখানেও প্রায় ৩,০০০ কোটি টাকার বাইং এসেছে। তারপরে আমেরিকান মার্কেট কেমন পারফর্ম করছে, যেমনটা এই ডাও জোন্সের ফিউচার্স এবং তারই সঙ্গে সঙ্গে নাসডাকের ফিউচার্স সংকেত দিচ্ছিল সেরকমটাই দেখা যাচ্ছে। লাল নিশানে ট্রেড করছে এই ডাও জোন্স, এখন দেখতে পাচ্ছেন ১.৩৯% ডাউন হয়ে রয়েছে এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজাইট রয়েছে এটাও প্রায় 1% নিচে রয়েছে। আর এই আমেরিকান মার্কেট পড়ার পেছনে অন্যতম যে কারণ সেটা কি, সেটা হচ্ছে এই আমেরিকা কি করেছে, একটা 15% ট্যারিফ বসিয়ে দিয়েছে। যাদের উপর আগে বেশি ট্যারিফ ছিল তাদের উপরেও ট্যারিফ 15% এবং যাদের উপর আগে 10% ট্যারিফ ছিল তাদের উপরেও যে ট্যারিফ সেটা 15% হয়েছে। আর এই যে ট্যারিফের টাকাটা সেটা কারা পেমেন্ট করে, এই আমেরিকার যে বিভিন্ন মানুষেরা তারাই কিন্তু পেমেন্ট করে। মানে ট্যারিফ বাড়া মানে এই আমেরিকার মানুষদের যে কোনো জিনিস আগের থেকে বেশি দাম দিয়ে কিনতে হবে এবং তারই যে এফেক্ট সেটা কিন্তু এই মার্কেটেও দেখতে পাচ্ছেন। এই ডাও জোন্স এবং তার সঙ্গে সঙ্গে নাসডাক কম্পোজাইট এগুলোতে আজকে বড় একটা পতন দেখা যাচ্ছে। এটাই বিভিন্ন জায়গাতে দেখতে পাবেন যে 15% ইউএস ট্যারিফের কারণেই এই ডাও জোন্স বলুন, তার সঙ্গে সঙ্গে S&P 500 এবং নাসডাক এই যে ইন্ডেক্স গুলো রয়েছে এগুলোতে প্রেসার দেখা যাচ্ছে। এরপরে আমাদের ইন্ডিয়ান এডিয়ার গুলো, এই টেক রিলেটেড যে কোম্পানিগুলো সেগুলোতে আজকের দিনেও ভালো পতন দেখা যাচ্ছে। এখানে ইনফোসিসের এরিয়া দেখতে পাচ্ছেন 4%-এর উপরে ডাউন এবং তার সঙ্গে সঙ্গে উইপ্রো এরিয়ার এটাও 3.32% পড়েছে। এবং বিশেষ করে আজকে যে জেব্রিস তারা একটা ওয়ার্নিং জারি করেছে আইটি স্টকের প্রতি, মানেই বলতে চাইছে এই এআই এর কারণে আইটি স্টকে আরো বড় পতন আসতে পারে। তারপরে কিন্তু এই আইটি স্টকগুলোতে ভালোই পতন দেখা যাচ্ছে এবং আজকের দিনে এই যে এডিআর গুলো রয়েছে এগুলোতেও আমরা একটা ডাউনফল দেখতে পাচ্ছি। তারপরে আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটাও 0.5% ডাউন। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটাও কিছুটা লাল নিশানে রয়েছে। তারপরে ডক্টর রেড্ডি ল্যাব এটা কিছুটা পজিটিভে রয়েছে এবং এই যাত্রা অনলাইন এটাই 2% নিচে ট্রেড করছে। বেশিরভাগই এডিআর দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু লাল নিশানেই ট্রেড করছে, শুধুমাত্র এই ডক্টর রেড্ডি ল্যাব এইটাকে বাদ দিয়ে। এরপরে গিভ নিফটি, এখান থেকে কিরকম কি সংকেত আসছে, এই গিভ নিফটিতেও দেখতে পাচ্ছেন কিছুটা লাল নিশানি কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। এবং এইখানে দাঁড়িয়ে অনেকে প্রশ্ন করেন এই যে গিভ নিফটি আলোচনা করা হয় এই জিনিসটা আসলে কি। দেখুন, এই যে গিভ নিফটিটা রয়েছে সেটা আমাদের মতো যে রিটেল ইনভেস্টররা রয়েছে এদের কোনো কাজে আসে না, শুধুমাত্র পরবর্তী দিনে এই নিফটি ফিফটিতে কেমন কি পারফরমেন্স হতে পারে সেইটাকে দেখা ছাড়া। এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন এই গিভ নিফটি এটা হচ্ছে ভারতের একটা ইন্টারন্যাশনাল ইন্ডেক্স, যেটা মূলত এই ভারতীয় যে শেয়ার বাজারের গতি প্রকৃতি সেটা আগাম বোঝার জন্য ব্যবহার করা হয়। আর এই যে গিভ নিফটি, যেটা বর্তমানে গিভ নিফটি নামে আমরা চিনি, এটাই সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জে SGX নিফটি নামে পরিচিত ছিল। তারপরে 3রা জুলাই 2023 থেকে এটা পাকাপাকি ভাবে দেখতে পাচ্ছেন এই গুজরাটের যে গিফট সিটি রয়েছে এই গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক সিটি সেখানে স্থানান্তরিত করা হয় এবং তখন তার নাম পরিবর্তন করে করা হয় গিভ নিফটি। তো অনেক জায়গাতে বর্তমানে এই যে SGX নিফটি এটার নামও দেখতে পাবেন। তো এই SGX নিফটি এবং তার সঙ্গে সঙ্গে গিভ নিফটি এই দুটো কিন্তু একই জিনিস। কেন এটা গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন, এই যে বাজারের পূর্বাভাস সেটা বোঝার জন্য ব্যবহার করা হয়। কারণ এই গিভ নিফটি এটা আমাদের ইন্ডিয়ান মার্কেট খোলার অনেক আগে থেকেই ওপেন হয়ে যায়। মানে গিভ নিফটির যে ওঠানামা সেটা দেখে কিন্তু বিনিয়োগকারীরা বুঝতে পারে যে আমাদের ভারতীয় বাজার কেমন কি পারফর্ম করতে পারে। আর এটা দিনে দেখতে পাচ্ছেন প্রায় 21 ঘন্টা খোলা থাকে। এই জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে যখন কোনো বড় খবর আসে তার এফেক্ট কিন্তু এতে ইমিডিয়েটলি দেখা যায়। আর এখানে কোন টাকায় লেনদেন হয় দেখতে পাচ্ছেন USD মানে আমেরিকান ডলারের লেনদেন হয়। আর এই গিভ নিফটি এখানে কারা ট্রেডিং করতে পারে, ইনভেস্টিং করতে পারে, এখানে যেমন দেখতে পাচ্ছেন এই যে FPI রয়েছে মানে ফরেন পোর্টফোলিও ইনভেস্টর, তার সঙ্গে সঙ্গে এই NRI এদের জন্য। আর এইখানে আমাদের মতো যে রিটেল ইনভেস্টররা এরা কিন্তু সরাসরি ট্রেড করতে পারে না, কারণ এখানে RBI এর কিছু গাইডলাইন রয়েছে যার কারণে রিটেলদের এই গিভ নিফটিতে ট্রেডিং থেকে ব্যান করে দেওয়া হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতীয় বাজারের একটা আয়না, যেটাই আন্তর্জাতিক স্তরে কাজ করে এবং মূল বাজার খোলার আগেই সংকেত দেয় যে আমাদের বাজার কেমন যেতে পারে। আর এর টাইম ফ্রেম কথা থেকে কথা দেখতে পাচ্ছেন এইখানে এই প্রথমে সকাল 6:30টাতে ওপেন হয়ে যায় এবং বিকাল 3:40 পর্যন্ত খোলা থাকে। তারপরে এই 55 মিনিটের গ্যাপ থাকে, এই 4:35-এ আবার শুরু হয়ে যায় এবং রাত 2:45 পর্যন্ত আবার খোলা থাকে। এরপরে কথা বলবো এই আমেরিকার এই ট্যারিফ নিয়ে। আগে তো সব দেশের ওপর বিভিন্ন রকম ট্যারিফ ছিল, কিন্তু বর্তমানে একটা 15% ট্যারিফের কথা বলে দেওয়া হয়েছে এবং এর আগে এই ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো রয়েছে তাদের সঙ্গে ওই আমেরিকার ট্রেড ডিল হয়ে গিয়েছিল, যেখানে 10% ট্যারিফের কথা বলা হয়েছিল, কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে ট্যারিফ সেটা
15% করে দেওয়া হয়েছে। আমাদের ইন্ডিয়ার জন্য তো ঠিক আছে, আগে 18% ছিল, সেখান থেকেও যদিও কমে তাহলে 15% হবে, যদিও কমার সম্ভাবনা কম, কারণ ভারত হয়তো এই 18% ট্যারিফেই এই যে ট্রেড ডিল সেটা কমপ্লিট করবে, তাতে ভারতেরও লাভ হবে। কারণ এমন অনেক পণ্য রয়েছে যাদের উপরে কোনো ট্যাক্সই লাগবে না, কিন্তু যদি 15%-এর আওতায় আসতে হয় তাহলে কিন্তু অনেক প্রোডাক্টের উপর এই যে ট্যাক্স সেটা বেড়ে যাবে। মানে এই 15% এলে অনেক সুযোগ কিন্তু ভারতের হারাবে। কিন্তু সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন এদের যে দেশগুলো রয়েছে তার আগে আমেরিকাকে 10% ট্যারিফ দিত, কিন্তু যদি বর্তমানে 15% দিতে হয়, ইউরোপিয়ান ইউনিয়নের যে কোম্পানিগুলো রয়েছে তাদের অনেক ক্ষতি হবে। এবং সেই কারণেই দেখতে পাচ্ছেন এই ইউরোপিয়ান ইউনিয়ন তারা কি করতে চলেছে, এই আমেরিকার যে ট্রেড ডিলের ব্যাপারটা সেটাকে হল্ট করতে চলেছে। ইউরোপিয়ান ইউনিয়ন সেট টু হল্ট ইউএস ট্রেড ডিল অ্যাপ্রুভাল ওভার ট্রাম্প ট্যারিফ রিস্ক। এটাই দেখতে পাচ্ছেন ইউরোপিয়ান ইউনিয়ন সেজ ইট উইল অ্যাকসেপ্ট নো ইনক্রিজ ইন ইউএস ট্যারিফ আফটার সুপ্রিম কোর্ট রুলিং। এ ডিল ইজ এ ডিল, মানে বলতে চাইছে পুরনো যে ডিল হয়েছে সেটাকেই যেন ফাইনাল করা হয়। নতুন ভাবে যদি কোনো ট্যারিফ বাড়ানোর কথা বলা হয় তাহলে কিন্তু সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন এই যে ট্রেড ডিল সেটাকে অ্যাকসেপ্ট করবে না। মানে ইউরোপিয়ান ইউনিয়নে যে 27খানা দেশ রয়েছে তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই যে নতুন ট্যারিফ সেই ব্যাপারে একটা ক্লিয়ারিটি চাইছে। কিন্তু এখানেও দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে রেখেছে, বলতে চাইছে এই আমেরিকা সুপ্রিম কোর্ট যে রুলটা বার করেছে যে ট্রাম্পের ট্যারিফ অবৈধ, এবং এই ব্যাপারটাকে নিয়ে কোনো দেশ যদি আমেরিকার সঙ্গে খেলার চেষ্টা করে তাহলে সেই দেশগুলো কি করবে, ফেস মাছ হায়ার ট্যারিফ, মানে আরো বেশি ট্যারিফ কিন্তু তাদের উপর এই ডোনাল্ড ট্রাম্প লাগিয়ে দেবে। এই হুমকি ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে আসছে। এবং এই যে এমার্জেন্সি অ্যাক্টের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বসিয়েছিল সেটাকে তো আমেরিকা সুপ্রিম কোর্ট ক্যান্সেল করেছে, কিন্তু এখনো ডোনাল্ড ট্রাম্পের কাছে অনেক পাওয়ার রয়েছে যেগুলোকে ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্প অন্যান্য দেশের উপর ট্যারিফ কিন্তু বসাতে পারে। তো সেই হুমকি তিনি দিয়েছেন যে যাদের সঙ্গে যেভাবে ট্রেড ডিল হয়েছে তারা যেন সেভাবেই সেই ট্রেড ডিলটা ফাইনাল করে। আর আমাদের ইন্ডিয়ার সঙ্গে এই যে ট্রেড ডিল সেটা আপাতত এই মার্চের মধ্যে কমপ্লিট হয়ে যেতে পারে। এরপরে কিছু কোম্পানি দেখে নেবো যেগুলো আজকে খবরের কারণে ফোকাসে ছিল, এবং তার সঙ্গে সঙ্গে কিছু খবরের কারণে আগামীকালও ফোকাসে থাকবে। যেমনটা দেখতে পাচ্ছেন ডিকসন টেক লিমিটেড প্রায় 4.17% পড়ে গেছে। কি কারণে পড়েছে, এর আগে দেখতে পাচ্ছেন মর্গান স্ট্যানলি এরা কি রেটিং দিয়েছিল এই আন্ডারওয়েট, মানে পোর্টফোলিওতে কমানোর কথা বলছিল। দেখতে পাচ্ছেন এখনো সেই যে রেটিং সেটাই মেনটেন রেখেছে, এখনো এই যে আন্ডারওয়েট রেটিং সেটাই রেখেছে। এবং এই ডিকসন টেক পড়েছে এর কারণে এই সেগমেন্টে কাজ করা যে কোম্পানিগুলো রয়েছে পিজি ইলেকট্রোপ্লাস্ট তার সঙ্গে সঙ্গে কিন্স, এইগুলোতেও দেখতে পাচ্ছেন এই রাব আপ এফেক্ট দেখা গেছে, মানে এই পাশাপাশি থাকার কারণে এই স্টকগুলো পড়েছে। এরপর একটি কোম্পানি আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন, আদানি গ্রুপের মধ্যে একটা স্ট্রং কোম্পানি, এবং এই কোম্পানিটাই আজকে নিফটি ফিফটির মধ্যে টপ গেনার ছিল। এখানে কি খবরের কারণে বেড়েছে, এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। কাদের সঙ্গে করেছে, এই এনএমডিসির সঙ্গে করেছে, তার সঙ্গে সঙ্গে এই ব্রাজিল ভ্যালে এসের সঙ্গে করেছে। কিসের জন্য করেছে, দেখতে পাচ্ছেন এই যে আয়রন ওর রয়েছে সেটার জন্য এই যে মৌ সেটা সাইন করেছে। তারপরে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এইখানেও কিছু খবর ছিল। যেমনটা দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই মহারাষ্ট্র সরকারের তরফ থেকে 1136 কোটি টাকার অর্ডার আজকের দিনেই পেয়েছে, এবং তারপরে একটা ভালো তেজি এই কোম্পানিতে দেখা গেছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই খবরও আসছে এই যে টাটা কমিউনিকেশন এবং তার সঙ্গে সঙ্গে রেলটেল এরা দুজনে পার্টনারশিপ করেছে। কিসের কারণে, এই এআই ফোকাসড ডিজিটাল যে ইনফ্রাস্ট্রাকচার সেটাই বিল্ড করার জন্য। এরপরে এই এমসিএক্স বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড, তো এই কোম্পানির কাজ কি, বিভিন্ন কমোডিটির যে এক্সচেঞ্জ ফ্লোর সেটা প্রোভাইড করে থাকা। এই যদি গোল্ডের কথাই বলি, গোল্ডের যে বিভিন্ন ফিউচার অ্যান্ড অপশন কন্ট্রাক্ট গুলো রয়েছে সেইগুলো এরা প্রোভাইড করে থাকে। আর এখানে কি প্রবলেম হবে, যদি অন্যান্য কোনো বড় কম্পিটিটর এই সেগমেন্টে এন্ট্রি নিয়ে নেয় তাহলে কিন্তু সেটা এদের জন্য কিছুটা প্রবলেমের ব্যাপার হবে, এবং সেরকমই কিছু খবর আসছে। তবে এটা প্রাথমিক পর্যায়ে খবর, যেমনটা দেখতে পাচ্ছেন এই এনএসসি তারাই গোল্ডের যে 10 গ্রাম ফিউচার সেটা লঞ্চ করেছে। মানে আপনি আগেই গোল্ডের 10 গ্রাম ফিউচারে ট্রেড করার জন্য কি করতেন, এই যে এমসিএক্স এর প্ল্যাটফর্ম সেটা ব্যবহার করতেন, কিন্তু বর্তমানে এই যে এনএসসি তারাও এই সুবিধাটা দিচ্ছে। তো আপনার কাছে কিন্তু একটা অতিরিক্ত চয়েস এসে গেল, আপনি চাইলে এনএসসি তেও করতে পারেন, তার সঙ্গে সঙ্গে এমসিএক্স এখানেও করতে পারেন। তবে এই যে এমসিএক্স এদের কাছে আরো অন্যান্য অনেক এরকম ফিউচার অপশন এগুলো রয়েছে, এবং সেখানে এনএসসি এরা প্রাথমিকভাবে শুধুমাত্র গোল্ডের যে 10 গ্রাম ফিউচার্স সেটাই লঞ্চ করেছে। আর এখানে আপনি কবে থেকে ট্রেড করতে পারবেন, এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন মার্চ 16, 2026 থেকে এখানে কিন্তু ট্রেড করা যাবে। তারপরে ওয়ারে এনার্জিস লিমিটেড খবর আসছে, দেখতে পাচ্ছেন এই 9:32, মানে এর এফেক্ট আগামীকাল দেখা যেতে পারে। এই কোম্পানিটা একটা 500 মেগাওয়াটের সোলার মডিউল সাপ্লাইয়ের অর্ডার পেয়েছে, এবং এটা একটা ডোমেস্টিক অর্ডার, মানে দেশের কোনো কোম্পানির থেকেই পেয়েছে, বিদেশি কোনো কোম্পানির থেকে পায়নি। এবং তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা এই যে জেডএফআই এদের সঙ্গে একটা পার্টনারশিপ সাইন করেছে। কিসের ব্যাপারে, এই 2.5 মেগাওয়াট ইলেকট্রোলাইজার অ্যাজ এ সার্ভিস এগ্রিমেন্ট এটার ব্যাপারে। তো এই যে গ্রিন হাইড্রোজেন প্রজেক্ট সেই সেগমেন্টে
এক্সপেনশন করার জন্যই এই কোম্পানিটা কিন্তু পার্টনারশিপ করেছে। এরপর একটি কোম্পানি এলটিআই মিলিটারি লিমিটেড, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা একটা 900 কোটি টাকা ডিল সাইন করেছে। তবে এই যে নিউজটা এটা দেখতে পাচ্ছেন এই 2:43 PM মানে মার্কেট চলাকালীনই এসে গিয়েছিল। এবং এই যে $100 মিলিয়ন ডিলটা সাইন করা হয়েছে কাদের সঙ্গে করা হয়েছে, এই একটা ইউরোপিয়ান মেডিটেক ফার্মের সঙ্গে করা হয়েছে। কিসের জন্য? টু ডেভেলপ অ্যান্ড সাপোর্ট হিয়ারিং সলিউশন, তার সঙ্গে সঙ্গে লেভারেজিং ইটস আইএনএক্সটি প্ল্যাটফর্ম এগুলোর ব্যাপারে। তারপরের কোম্পানি বিপিসিএল বা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এইখানে কোম্পানির জন্য খারাপ খবর আসছে, যেমনটা দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা 1817 কোটি টাকার একটা ট্যাক্স ডিমান্ডের নোটিশ পেয়েছে। মানে কোম্পানিটাকে ট্যাক্স হিসাবে এই যে 1817 কোটি টাকা সেটা পেমেন্ট করতে হবে। তবে কোম্পানি এক্ষুনি কিন্তু এই যে টাকা সেটা পেমেন্ট করছে না। কোম্পানি দেখতে পাচ্ছেন এরপরে আরো উচ্চ আদালতে এর বিরুদ্ধে অ্যাপিলও করবে। এরপরের কোম্পানি ওলেকট্রা গ্রিনটেক লিমিটেড। এইখানে মার্কেট চলাকালীনই দেখতে পাচ্ছেন লাল নিশানে ট্রেড করছিল এবং তারপরে কিছু খবরের কারণে একটা শার্প র্যালি এসেছে, প্রায় 5.5% উপরে বেড়েছে। এইখানে কোম্পানি ইবাস সংক্রান্ত কিছু অর্ডার পেয়েছে এবং এই অর্ডারটার মূল্য দেখতে পাচ্ছেন এই 1800 কোটি টাকা। এবং এই কোম্পানিগুলোতে এরকম পারফরমেন্স বেশিরভাগ সময় দেখা যায়, স্টকগুলো একদম ফ্ল্যাট পারফরমেন্স দেখায় এবং তারপরে যখন এরকম বড় বড় কোনো অর্ডার পায় তখন এই স্টকগুলোতে বড় তেজি চলে আসে। তো পুরনো চার্ট দেখলেও এই যে জিনিসটা সেটা বুঝতে পারবেন, কারণ এই কোম্পানিগুলো কখন অর্ডার পায় এবং কাদের থেকে পায়। যখন কোনো রাজ্যের অনেক বাসের দরকার পড়ে বা কোনো পরিবহন সংস্থার অনেক বাসের দরকার পড়ে এই ই বাসের, তখনই তারা অর্ডার দেয়। কোনো সাধারণ মানুষ এই যে ইলেকট্রিক বাস সেটা তো অর্ডার দেবে না। এবং যখন অর্ডার পায় তখন বড় বড় মাপের অর্ডার পায় এবং তখন ভালো একটা র্যালিও এই কোম্পানিগুলোতে দেখা যায়। তো এই সেগমেন্টে দুখানে কোম্পানি রয়েছে, একটা হচ্ছে ওলেকট্রা গ্রিনটেক এবং আরেকটা হচ্ছে জেবিএম অটো। এরপরে কিছু কোম্পানি আজকে একটু প্রেসারে ছিল, যেমন এই বিএসসি প্রায় 0.5% ডাউন। তার সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেল ওয়ান এটাও দেখতে পাচ্ছেন কিছুটা লাল নিশানি ট্রেড করছিল এবং তার সঙ্গে সঙ্গে এই যে নুভামা এটাও এই 0.25% কাছাকাছি পড়া ছিল। যেমনটা কিছুদিন আগে দেখতে পেয়েছিলেন এই আরবিআই তারা কিছু নতুন নিয়ম এনেছিল, মানে এই ব্রোকারেজ ফার্মগুলো এই যে মার্জিন প্রোভাইড করে থাকে, তো সেখানে যে কোলাটেরাল ফান্ডের নিয়মটা সেখানে কিছু পরিবর্তন করেছিল। মানে অনেক সেগমেন্টে ফুল পেমেন্ট করতে হবে, আবার কিছু কিছু সেগমেন্টে এই যে মার্জিন সেটা বাড়িয়েও দেওয়া হয়েছিল এবং যেই কারণে স্টকগুলো পড়েছিল। এবং তারপরে বিভিন্ন ব্রোকারেজ ফার্মগুলো এই আরবিআই এর কাছে অনুরোধও করেছিল যাতে এই ব্যাপারটা আরেকবার বিবেচনা করা হয়। তো দেখতে পাচ্ছেন সেখানে আরবিআই গভর্নর তিনি কিন্তু কনফার্ম করে দিয়েছেন যে এই প্রপার্টারি ট্রেডিং ফার্মে যে ফান্ডিং এর রুল সেখানে কোনো পরিবর্তন করা হবে না। মানে যে নিয়ম আরবিআই লাগু করে দিয়েছে যে ব্রোকারেজ ফার্মগুলোকে ব্যাংক যে শর্তে লোন দিতে পারবে সেগুলোই বজায় থাকবে। এরপরের কোম্পানি ভারতী এয়ারটেল লিমিটেড। তো এই কোম্পানিটা এই যে এনবিএফসি সেগমেন্ট সেখানে অ্যাগ্রেসিভলি কাজ করতে চলেছে। আজকেই দেখতে পাচ্ছেন খবর এসে গেছে এই যে ভারতী এয়ারটেল তারা প্রায় $2.2 বিলিয়ন ইনভেস্ট করতে চলেছে, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 20,000 কোটি টাকার কাছাকাছি। কিসের জন্য? টু এক্সপ্যান্ড ডিজিটাল লেন্ডিং। এবং কিছুদিন আগেই কভার করেছিলাম এই কোম্পানির একটা সাবসিডিয়ারি এই যে এয়ারটেল মানি তারাই আরবিআই এর তরফ থেকে এই যে এনবিএফসি লাইসেন্স সেটা পেয়েছে। তারপরের কোম্পানি লুপিন লিমিটেড। এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা তাদের একটা প্রোডাক্ট এই যে বায়োসিমিলার রেনিবিজুমাব এইটাকে লঞ্চ করার ব্যাপারে এই যে ইউরোপিয়ান কমিশন তাদের তরফ থেকে অ্যাপ্রুভাল পেয়েছে। মানে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে কোম্পানির এই যে মেডিসিনটা সেটা কোম্পানি বিক্রি করতে পারবে। তারপর একটি কোম্পানি প্যাটেল ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এইখানে প্যাটেল ইঞ্জিনিয়ারিং এই কোম্পানিটা লোয়েস্ট বিডার হিসাবে একটা 910 কোটি টাকার এই যে ড্যাম প্রজেক্ট সেটা জিতেছে। তো কোম্পানি 910.08 কোটি টাকাতে এই যে হিমাচল প্রদেশের রেণুকাজি ড্যাম প্রজেক্ট সেটা কমপ্লিট করবে। এবং কত দিনের মধ্যে কমপ্লিট করবে? এখানে দেখতে পাচ্ছেন 30 মাস বা 2.5 বছরের মধ্যে এই যে প্রজেক্ট সেটা তারা কমপ্লিট করবে। তারপর একটি কোম্পানি এইচএফসিএল লিমিটেড, এটাও আগামীকাল ফোকাসে থাকতে পারে। এই এইচএফসিএল এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই যে আইআইটি দিল্লি এদের সঙ্গে মিলে কিছু রিসার্চ লঞ্চ করেছে। কিসের জন্য? এই ইন্ডিয়ার যে ডিপেন্ডেন্সি সেটা কমানোর জন্য। কিসের উপরে? এই যে অপটিক্যাল টেকনোলজি, এটা আমাদের ইন্ডিয়াকে বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়, তো বিদেশের উপর যাতে ডিপেন্ডেন্ট না থাকতে হয় সেই কারণের জন্য এই যে এইচএফসিএল তারাই ভারত সরকারের একটা সংস্থার সঙ্গে পার্টনারশিপ করেছে, যেখানে এই দুটো কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে হলোকোর ফাইবার টেকনোলজি এটা ডেভেলপ করবে। এবং এই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন ব্যাকড বাই দ্য ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। এরপরে সাইনপোস্ট ইন্ডিয়া লিমিটেড, এটাও ফোকাসে থাকতে পারে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে কলকাতার পার্ক স্ট্রিট সেটাকে নতুনভাবে সাজানোর জন্য এই সাইনপোস্ট এই কোম্পানিটা এই কেএমসির তরফ থেকে বড় কন্ট্রাক্ট পেয়েছে। তারপরে কোম্পানি পেজ ডিজিটেক লিমিটেড। এইখানে এই কোম্পানিটা বড় মাপের অর্ডার পেয়েছে। কোম্পানি এখানে সাইজ দেখতে পাচ্ছেন মাত্র 3,900 কোটি টাকা মার্কেট ক্যাপ এবং সেখানে এই অর্ডারের ভ্যালু কত? এই 1587 কোটি টাকা। এবং যেই অর্ডারটা পেয়েছে সেটাও কিন্তু একটা বড় মাপের ক্লায়েন্টের তরফ থেকে পেয়েছে। কার নাম সামনে আসছে ক্লায়েন্ট হিসাবে? এখানে দেখতে পাচ্ছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি এর নাম কিন্তু সামনে আসছে এবং এই 1587 কোটি টাকার অর্ডারে কোম্পানিটা করবে। এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই রিলায়েন্সকে এই যে লায়ায়ন 48 ভোল্ট ব্যাটারি প্যাকস সেটা সাপ্লাই করবে। তারপরে চার্লেট হোটেলস লিমিটেড কোম্পানি তাদের যে ব্যবসা সেটা বাড়াতে চলেছে। কোম্পানি দেখতে পাচ্ছেন প্রস্তাব রেখেছে কি 330 খানা রুমের যে লাক্সারি হোটেল সেটা লঞ্চ করবে এবং তারই সঙ্গে সঙ্গে এই 36,255 স্কোয়ার ফিটের এই কমার্শিয়াল বা রিটেল স্পেসও থাকবে। এবং এইখানে কোম্পানি কত টাকা ইনভেস্ট করবে? কোম্পানি এখানে 632 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে। এরপরে যদি কিছু
এখানে আমি ডেটা দেখে নিই। WTI ক্রুড দেখতে পাচ্ছেন 0.14% ডাউন এবং ব্রেন্ট ক্রুড এটাই 0.22% পড়েছে। তবে আজকের দিনে কিছুটা পড়লেও এগুলো কিন্তু বলতে পারেন গত কয়েক মাসের একদম হাইস্ট লেভেলে চলছে। তারই সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান রুপি অনেকটাই নিচে নেমে এসেছিল, আবার সেইখান থেকে এই 91 কাছাকাছি পৌঁছে যাচ্ছে। ক্রিপ্টো মার্কেটে ভালোই পতন দেখা যাচ্ছে। এই বিটকয়েন এখানে একটা শার্প পতন দেখা গেছে, প্রায় 3.26% পড়ে গেছে, এই $65,412 কাছাকাছি রয়েছে। তারপরে এই ইথেরিয়াম এটাও এই 4.5%-এর কাছাকাছি ডাউন, আজকে তো এই $19 এর নিচেও নেমে গেছে। খুবই খারাপ সিচুয়েশন এই যে ক্রিপ্টো মার্কেট এখানে দেখা যাচ্ছে। আর ভিডিও শেষে আর একবার আমেরিকান মার্কেট দেখে নেবো। এই ডাউ জোন্স প্রথমে যেই জায়গাতে ছিল সেই জায়গাতে ট্রেড করছে, একদম ফ্ল্যাট দেখতে পাচ্ছেন এই নিচু লেভেলে পড়ে গিয়ে এখন এই 1.45% নিচে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি এই নাসডাক কম্পোজাইটের কথা বলি, এটা এখনোই 1.10% নিচে রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।